হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় এর আগে আমরা নিরপেক্ষ ন্যায়ের 10টি নিয়ম আলোচনা করেছি, যে 10টি নিয়ম মানলে কী হবে, যুক্তিটি বৈধ হবে, আর না মানলে সেগুলো অবৈধ হবে। এই অবৈধগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মূর্তি কাকে বলা হয়, সংস্থান কাকে বলা হয়, সংস্থান কয় প্রকার ও কী কী, প্রত্যেক সংস্থানের বৈধ মূর্তিগুলোর নাম। তো চলে যাই আমরা মূর্তি কাকে বলা হয়। তাহলে মূর্তি কি? মূর্তি হচ্ছে আমরা নিরপেক্ষ ন্যায়ের যেভাবে সাজাই, যে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত, এইগুলোর যে বচন হয় সেই বচনগুলোকে, অর্থাৎ গুণ আর পরিমাণ অনুসারে নিরপেক্ষ ন্যায়ে যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় মূর্তি বলা হয়। তাহলে মূর্তি কি? নিরপেক্ষ ন্যায়ে গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় মূর্তি বলা হয়, তাকে মূর্তি বলা হয়। তাহলে এই মূর্তি নিরপেক্ষ ন্যায়ে মোট মূর্তির সংখ্যা হচ্ছে, মোট মূর্তির সংখ্যা 256টি। এরপরে চলে আসবো আমরা সংস্থান কাকে বলা হয়। তাহলে সংস্থান কি? সংস্থান হলো নিরপেক্ষ ন্যায়ের দুটি আশ্রয় বাক্যের হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় সংস্থান বলা হয়। তাহলে প্রত্যেকটা ন্যায় প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদের যে অবস্থান করে সেই অবস্থান অনুসারে আমরা সংস্থান নির্ণয় করব। তাহলে এই সংস্থান মোট 4 প্রকার। তাহলে সংস্থান মোট 4 প্রকার। তাহলে সংস্থান 4 প্রকার। এটা হচ্ছে প্রথম সংস্থান, এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান, এর তৃতীয় সংস্থান, এটা হচ্ছে চতুর্থ সংস্থান। তাহলে নিরপেক্ষ ন্যায় এই সংস্থান 4 প্রকার। এবার আমাদের জানতে হবে এই 4 প্রকারের সংস্থানের বৈধ মূর্তিগুলোর নাম জানতে হবে। তাহলে প্রথম সংস্থানের বৈধ মূর্তি আছে 4টি, পরের সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি আর চতুর্থ সংস্থানে 5টি। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিরপেক্ষ ন্যায়ের প্রথম সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 4টি। যদি বলে দ্বিতীয় সংস্থান 4টি, তৃতীয় সংস্থান বলে 6টি আর চতুর্থ সংস্থান বললে 5টি। এবার আমাদের এই নামগুলো জানতে হবে। তাহলে প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলোর নাম হলো বারবারা, এ এ এ, এই যে এ হাইফেন এ হাইফেন এ, এগুলোকে বলা হয় মূর্তি হয়, এগুলোকে মূর্তি বলা হয়। যদি নিরপেক্ষ ন্যায়ের সব নিয়মগুলো মানে তাহলে যুক্তিটাকে হয় বৈধ। আর বৈধ হওয়ার পরে যদি এইরকম আকার হয়, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য এ বচন, অপ্রধান আশ্রয় বাক্য এ বচন আর সিদ্ধান্ত এ বচন হয়, তাহলে সেই বৈধ মূর্তির নাম কি হবে? বারবারা। 2 নম্বর সিলারেন্ট। তাহলে এটা বৈধ মূর্তি হবে সি এ ই। তৃতীয় বৈধ মূর্তি ডারি, ডি এ আর আই। তাহলে এর বৈধ মূর্তি হচ্ছে এ আই আর আই। 4 নম্বর হচ্ছে ফেরিও, এফ ই আর আই ও, ফেরিও।
তাহলে আমরা জানলাম প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলোর নাম জানলাম কি কি। প্রথম সংস্থানে বারবারা, সিলারেন্ট, ডারি আর ফেরিও। এরপরে আমরা চলে আসব দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থান, তাহলে দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তির নামগুলোর নাম কি? এক নম্বর হচ্ছে সিসারি, দু নম্বর হচ্ছে ক্যামিস্ট্রিজ, CAMESTRES, ক্যামিস্ট্রিজ। তিন নম্বর হলো ফেস্টিনো, FESTINO, ফেস্টিনো। চার নম্বর বারাকো, তাহলে দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলোর নাম কি? সিসারি, ক্যামিস্ট্রিজ, ফেস্টিনো আর বারাকো। এরপরে চলে আসবো তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থান, তাহলে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি কটা? 6টি। এক নম্বর হচ্ছে ডারাপ্টি, ডারাপ্টি। দু নম্বর ডিসামিস, ডিসামিস। তিন নম্বর ডাটিসি, চার নম্বর লিখব ফ্ল্যাপটন, পাঁচ নম্বর লিখব বোকার্ডো, আর 6 নম্বর লিখব ফেরিসন, FERISON। তাহলে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলোর নাম হলো ডারাপ্টি, ডিসামিস, ডাটিসি, ফ্ল্যাপটন, বোকার্ডো, ফেরিসন। এরপরে চলে আসবো আমরা চতুর্থ সংস্থান। এর প্রথম মূর্তি আছে ব্রাহ্মণটিপ, দ্বিতীয় বৈধ মূর্তি হচ্ছে ক্যামিনেস, ক্যামিনেস। তিন নম্বর হচ্ছে ডিমারিস,
4 নম্বর ফিসাপো। 5 নম্বর ফ্রি সিসন। তাহলে এই আমাদের হলো মোট 19টি বৈধ মূর্তি। চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা 5টি। ব্রাহ্মণটিভ AAI, ক্যামিনেস AEE, ডিমারিস, ফিসাপো আর ফ্রিসিসন। তাহলে এই আমাদের মোট 19টা বৈধ মূর্তি হলো। যদি কোনো ন্যায়ের সব নিয়মগুলো মানে তাহলে সেই যুক্তিটা কি হবে? বৈধ হবে। আর বৈধ হলে তার মূর্তি বেরোবে এবং কি তার একটা বৈধ মূর্তির নাম থাকবে, সেগুলো সংস্থানের উপর নির্ভর করবে। যদি চতুর্থ সংস্থানে হয় আর যদি AEE হয়, অর্থাৎ প্রধানাশ্রয়কে এ বচন, অপ্রধানাশ্রয়কে ই বচন, সিদ্ধান্ত ই বচন হয়, তাহলে তার বৈধ মূর্তির নাম হবে ক্যামিনেস। ক্যামিনেস। এবার চলে আসবো এখান থেকে যেসব শর্ট কোশ্চেনগুলো আসতে পারে। কি কি শর্ট কোশ্চেন আসতে পারে? আসতে পারে যে নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা কত। তাহলে মোট বৈধ মূর্তি, তাহলে আমরা কি জানলাম? 19টি জানলাম মোট বৈধ মূর্তি। যদি বলে প্রথম সংস্থানের বৈধ মূর্তি, তাহলে আমরা মনে রাখতে হবে 4 4 6 5। তার মানে প্রথম সংস্থানের বৈধ মূর্তি 4টি, দ্বিতীয় সংস্থানের 4টি, তৃতীয় সংস্থানের 6টি আর চতুর্থ সংস্থানের 5টি বৈধ মূর্তি। এখানে প্রশ্ন এইভাবে আসতে পারে, বলল ডারাপটি কোন সংস্থানের বৈধ মূর্তি? আসতে পারে ফ্ল্যাপটন কোন সংস্থার বৈধ মূর্তি? আসতে পারে ফেরিসিসন কোন সংস্থানের বৈধ মূর্তি? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই 19টা মূর্তির নাম মুখস্থ করতে হবে এবং কোনটা কোন সংস্থানের বৈধ মূর্তি সেটা মনে রাখতে হবে। এছাড়াও আসতে পারে, বলতে পারে প্রশ্ন যে মোট মূর্তির সংখ্যা কয়টি? নিরপেক্ষ ন্যায়ে মোট মূর্তির সংখ্যা কয়টি? তাহলে মোট মূর্তির সংখ্যা 256টি। আসতে পারে পরীক্ষায় প্রশ্ন এই হবে যে নিরপেক্ষ ন্যায়ে প্রত্যেক সংস্থানের মূর্তির সংখ্যা কয়টি? প্রত্যেক সংস্থানে বলতে পারে। আমাদের 4টে সংস্থান, প্রত্যেকটা সংস্থান করে থাকবে 64টি করে মূর্তি থাকবে। তাহলে আমাদের এইগুলো মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে ন্যায় শৃঙ্খল কাকে বলা হয়? ন্যায় শৃঙ্খল কি? ন্যায় শৃঙ্খল হলো, আমরা জানি যে নিরপেক্ষ ন্যায় 2টো আশ্রয় বাক্য থাকে আর একটা সিদ্ধান্ত থাকে, কিন্তু যদি কোনো যুক্তিতে বা ন্যায়ে 3টির বেশি বচন দ্বারা গঠিত হয় তবে সেই ন্যায়কে বলা হয় ন্যায় শৃঙ্খল। এরপর এখান থেকে প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত ন্যায় কাকে বলা হয়? তাহলে সংক্ষিপ্ত ন্যায় হলো যে ন্যায়ের কোনো একটি বাক্য উজ্জ্ব থাকে বা লুকিয়ে থাকে, কোনো একটা বাক্য, হয়তো 2টো বাক্য দিয়ে আছে, একটা বাক্য লুকিয়ে আছে, তাই এমন ন্যায়কে বলা হয় সংক্ষিপ্ত ন্যায়। আর আমাদের এখান থেকে মুখস্থ রাখতে হবে, মানে যেগুলো ইম্পর্টেন্ট, তা হলো যে প্রত্যেকটা সংস্থানের বৈধ মূর্তিগুলোর নাম পড়তে হবে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা ন্যায়ে যে পদগুলো থাকে সেই পদগুলোর অবস্থান কোথায় অবস্থান। বলতে পারে হেতুপদ কাকে বলা হয়? হেতুপদ কাকে বলে? বলছে নিরপেক্ষ ন্যায়ে যে পদ 2টি আশ্রয় বাক্যে থাকে, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্যে যে কোনো স্থানে থাকতে পারে, তাহলে সেই পদকে বলা হয় হেতুপদ বলা হয়। এই হেতুপদ কখনো সিদ্ধান্ত বাক্যে অবস্থান করে না। এরপরে আমাদের পড়তে হবে যে পক্ষপদ কাকে বলা হয়। তাহলে পক্ষপদ কি? তাহলে পক্ষপদ হচ্ছে যে পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসে এবং অপ্রধান আশ্রয় বাক্যে যে কোনো স্থানে বসে তাকে বলা হয় পক্ষপদ বলা হয়।
এরপরে জানতে হবে সাধ্যপদ কাকে বলা হয়। তাহলে সাধ্যপদ কি? সাধ্যপদ হলো যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে এবং প্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে বসে তাকে সাধ্যপদ বলা হয়। এরপরে এখান থেকে শর্ট কোশ্চেন হিসেবে আমাদের পড়তে হবে চারিপদ ঘটিত দোষ কাকে বলা হয়। তাহলে চারিপদ ঘটিত দোষ কি? আমরা জানি প্রত্যেকের 3টি পদ থাকবে, যদি কোনো কারণে 4টি পদ থেকে যায় তাহলে যে দোষ হয় তাকে চারিপদ ঘটিত দোষ বলা হয়। এরপর জানতে হবে অব্যাপ্য হেতুদোষ কাকে বলা হয়। অব্যাপ্য হেতুদোষ কাকে বলে? যে পদ মানে যদি হেতুপদ দুটি আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য না হয় তাহলে যে দোষ ঘটে তাকে অব্যাপ্য হেতুদোষ বলা হয়। এরপর জানতে হবে অবৈধ পক্ষদোষ কাকে বলা হয়, অবৈধ সাধ্যদোষ কাকে বলা হয়। অর্থাৎ যদি পক্ষপদ বা সাধ্যপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যদি পক্ষপদ হয় তাহলে অবৈধ পক্ষদোষ, আর যদি সাধ্যপদ হয় তাহলে অবৈধ সাধ্যদোষ। এরপরে জানতে হবে দুটি নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ কাকে বলে। দুটি নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ কাকে বলে? যদি নিরপেক্ষ ন্যায় দুটি আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য ও অপ্রধান আশ্রয় বাক্য উভয়ই নঙর্থক বচন হয় তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় দুটি নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। একইভাবে পড়তে হবে যদি দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হয় তাহলে নিরপেক্ষ ন্যায় বলা আছে যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। যদি কোনো কারণে বিশেষ বচন হয়ে থাকে তাহলে প্রথমেই আমাদের দোষ বেড়ে যাবে। এরপরে আনতে হবে অনেকার্থক হেতুদোষ কাকে বলা হয়। তাহলে অনেকার্থক হেতুদোষ কি? বলছে যদি হেতুপদ দুটি আশ্রয় বাক্যে দুরকম অর্থে ব্যবহৃত হয় তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় অনেকার্থক হেতুদোষ বলা হয়। নিয়মে বলা আছে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে একই অর্থে ব্যবহার করা হবে, কিন্তু যদি দুটি অর্থে ব্যবহৃত হয় তাহলে অনেকার্থক হেতুদোষ ঘটবে। এছাড়াও আমাদের জানতে হবে যে অনেক ন্যায়ের ক্ষেত্রে 3টে বাক্য থাকবে না, সেখানে একটা বাক্য থাকবে অথবা দুটো বাক্য থাকবে। তা যদি এইরকম হয় যে কোনো একটা আশ্রয় বাক্য নঙর্থক বচন হয়েছে তাহলে সিদ্ধান্ত কি বচন হবে? দেখো প্রধান আশ্রয় বাক্য এই বচন, সিদ্ধান্ত ই বচন, তাহলে প্রধান আশ্রয় বাক্য এ বচন, অপ্রধান আশ্রয় বাক্য ই বচন, তাহলে সিদ্ধান্ত কি বচন হবে? তাহলে অবভিয়াসলি সিদ্ধান্ত হবে কি বচন? নঙর্থক বচন হবে, হয় ই বচন হবে না হয় ও বচন হবে। তাহলে এইগুলো আমাদের ভালো করে জানতে হবে। তা আজকে ক্লাস এই পর্যন্তই। এরপরে আমরা আলোচনা করব যে কিভাবে বৈধতা বিচার করতে হয়। যে প্রশ্ন এইভাবে আসে যে নিরপেক্ষ নির্মিত বাক্যগুলিকে বচনে রূপান্তর করে যুক্তিবিজ্ঞানসম্মত আকারে সাজিয়ে মূর্তি আর সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো। পরীক্ষায় দুটো প্রশ্ন আসে, 4, 4, 8 লজিক করতে আসে, আর কিছু শর্ট কোশ্চেন আসে। তাই এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এগুলো সবাই ভালো করে দেখবে, ঠিক আছে? এবং প্রয়োজন হলে এইগুলো নোট করে নেবে, এতে তোমাদের সুবিধা হবে। আর আশা করি পরীক্ষায় এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। আর ক্লাস ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে।